জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বা ভুবনায়ন। দেখো, এই বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের বিষয় হলেও এই যে পড়াটি আজকে পড়াবো সেটি সব ভাই বোনদেরই শোনা উচিত, কারণ তোমরা ভাবিকালের পূর্ণ নাগরিক এবং বর্তমান সময়ে যদি তোমরা এই গ্লোবালাইজেশন বিষয়টি বুঝতে পারো তাহলে বুঝবে যে আজকে আমাদের ভারতবর্ষে লোক সংখ্যা এত হয়েছে ঠিকই, কিন্তু বেকারত্বের কারণ কি? ভারতবর্ষে এত খনিজ সম্পদ রয়েছে, ভারতবর্ষে এত জমি রয়েছে, ভারতবর্ষে এত ব্যাপকতা রয়েছে, তো ভারতবর্ষে অভাব কেন, বেকারত্ব কেন, এত খুন খারাপি কেন, এত নেতাদের ভ্রষ্টাচার কেন? এর মূল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু গ্লোবালাইজেশন। এর আগে কি ভ্রষ্টাচার ছিল না? এর আগে কি অভাব ছিল না? ছিল, কিন্তু গ্লোবালাইজেশনের পরে আমাদের দেশে কিন্তু সংকট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবার এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নটা কি, সেই বিষয়টি আমরা এই ম্যাপ দেখে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। দেখো, এই গ্লোবালাইজেশনকে অনেকে বলে থাকেন যে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্বগ্রাম। সমগ্র পৃথিবীটাকে একটি গ্রামের কতগুলি গ্রামের সমষ্টির মতো ধরে নেওয়া হয়। দেখো, এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র, আমরা দেখবো 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াই শেষ হয়ে গেছে। 1991 খ্রিস্টাব্দে যখন ঠান্ডা লড়াই শেষ হয়ে যায় তখন সমগ্র বিশ্বের দাদা বা মূল শক্তি কিন্তু হয়ে দাঁড়ায় আমেরিকা যুক্তরাষ্ট্র। আমরা দেখবো প্রথম দিকে যখন উপনিবেশিক শাসন চলতে শুরু করে তখন কিন্তু ইউরোপের দেশগুলো সারা পৃথিবীতে নেতৃত্ব করত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে একেবারে যখন শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক সেই সময় থেকে কিন্তু আমেরিকার দাদাগিরি সারা বিশ্ব জুড়ে হয়েছে। কারণ আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মান এদের ব্যাপক ক্ষতি হয়েছিল, তবুও রাশিয়া কিন্তু টিকে থেকেছিল, কারণ রাশিয়ার বৃহৎ আয়তন এবং বিরাট তার সামরিক শক্তি ছিল। আর সবচেয়ে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের কিন্তু খুব একটা লস হয়নি। তাই এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এবং শিল্প কারখানায় বিশাল ডেভেলপমেন্ট করে, যার ফলে সারা বিশ্ব জুড়ে সে একটা নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, সারা বিশ্ব জুড়ে একটা বিরাট ব্যবসা করার চেষ্টা করে। এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই আমেরিকা যুক্তরাষ্ট্রই এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নকে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। দেখো, বিশ্বায়ন কথার অর্থ এই যে বিভিন্ন দেশগুলো, এই দেশগুলো যেন অবাধে বাণিজ্য করতে পারে। প্রথম দিকে জাতিরাষ্ট্র ছিল, আমরা দেখবো ভারতবর্ষ একটা জাতিরাষ্ট্র, চায়না একটা জাতিরাষ্ট্র, সৌদি আরব একটা জাতিরাষ্ট্র, আমেরিকা একটা জাতিরাষ্ট্র। এই যে জাতিরাষ্ট্রগুলি, এই জাতিরাষ্ট্রগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তার স্বতন্ত্রতা ছিল। ভারতবর্ষে কখনো হট করে আমেরিকা থেকে একটা খারাপ দ্রব্য এনে বিক্রি করবে সেটা কিন্তু পারতো না, কারণ কি ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের রাজারা সেটাকে আনতে বা এখানে বিক্রি করতে বাধা দিত। কিন্তু যখন 1991 সালের পরবর্তীকালে যখন সারা বিশ্বব্যাপী এই বিশ্বায়নের জোয়ার বইছে, তখন আমরা কি দেখব, এই ভারতের সরকার বিদেশের কোনো খারাপ দ্রব্য বা খারাপ পণ্য এলে ভারত সরকার কিন্তু বারণ করতে পারে না। দেখো, বর্তমান সময়ে কোকাকোলা, পেপসি, লিমকা, থামস আপ, 7 আপ, তাছাড়া বিভিন্ন প্রকারের মদ আমরা দেখব, সেই নেশাদ্রব্য সেগুলো কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে, পাকিস্তানে, আমরা দেখবো যে বাংলাদেশে। এই সমস্ত দেশগুলোকে কিন্তু লুট করছে। শুধু এশিয়ার দেশ নয়, এশিয়া এবং আফ্রিকার যে সমস্ত দেশ, তাছাড়া লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলোকে কিন্তু আমেরিকা শোষণ করছে। তাহলে এই যে আমেরিকা শোষণ করছে, শোষণ করার জন্য তারা একটা তত্ত্ব খাটিয়েছে। সেই তত্ত্ব কি? সেই তত্ত্বটা গ্লোবালাইজেশন। তারা একটা তত্ত্ব খাটিয়েছে যে সারা বিশ্বকে আমরা একটা বাজারে পরিণত করব। কেন বাজারে পরিণত করব? ধরো, এই যে ভারতবর্ষ একটা দেশ, এই দেশে যে সমস্ত পণ্য প্রচুর পরিমাণে হয়, আমেরিকা বললো আমি সেই পণ্যগুলো কিনে নেব, তোমাদের লাভ হবে, আর তোমাদের কাছে আমরা বিভিন্ন পণ্যগুলো বিক্রি করব, তাহলে তোমাদের লাভ হবে। কেন লাভ হবে? তোমাদের যেই সমস্ত বিষয়গুলো নেই সেগুলো আমাদের কাছ থেকে নেবে, আর আমাদের কাছে যেগুলো নেই সেগুলো তোমাদের কাছ থেকে নেব। দেখো, আজকের দিনে কিন্তু বিশ্বায়নের সবচেয়ে কুপ্রভাব কোন কোন দেশগুলো সারা বিশ্ব জুড়ে ফেলার চেষ্টা করছে, সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চায়না। এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চায়না চাচ্ছে সারা বিশ্বের বিরাট বাজারকে দখল করে নিজের হাতের মুঠায় আনার জন্য। তাহলে বিশ্বায়ন যখন প্রথম শুরু হয়েছিল তখন কেন শুরু হয়েছিল? তখন ওরা বলতে চেয়েছিল যে বিশ্বায়নটা করছি আমরা ভালোর জন্য। বিশ্বায়নটা করছি কেন আমরা? ভালোর জন্য। কি ভালো? একটু আগে বললাম আমি যে ধরো ভারতবর্ষ একটা গ্রাম, মনে করো ভারতবর্ষ একটা গ্রাম, সৌদি একটা গ্রাম, চায়না একটা গ্রাম। এবার ধরো ভারতে প্রচুর আম হচ্ছে, চায়নায় প্রচুর আপেল হচ্ছে।
আমরা দেখবো সৌদিতে প্রচুর খেজুর হচ্ছে। এবার সৌদির লোকরা এত খেজুর কি করে খাবে, তাই বলছে দাদা আমাদের তো প্রচুর খেজুর হয়, তাহলে আমরা কি করব? তো ভারতবর্ষ বললো তাহলে আমাদের কিছু খেজুর দিয়ে দিন, আমাদের খেজুরের দরকার। আবার দেখবো চায়নাকে বললো তোমাদের এখানে প্রচুর পরিমাণে আলু হয়, তা আমাদের আলু দাও, ভারতে তো আলু হয় না। দেখো আমি তোমাদের গল্প বোঝানোর চেষ্টা করছি, এটা জাস্ট গল্প। তাহলে চীন থেকে ভারতবর্ষ আলু নিল, সৌদি থেকে কি নিল? সৌদি থেকে খেজুর নিল। আবার ভারতবর্ষ কি করলো? ভারতবর্ষে প্রচুর আম হয়, ভারতবর্ষে প্রচুর কাঁঠাল হয়, ভারতবর্ষে প্রচুর গাজর হয়, সেগুলো সৌদিকে দিয়ে দিল, চীনকে দিয়ে দিল। তাহলে ভারতবর্ষের অভাব সৌদি পূরণ করলো বা চীন পূরণ করলো, আবার চীনের অভাব বা সৌদির অভাব ভারতবর্ষ পূরণ করলো। এইভাবে যার যেটা প্রয়োজন সে সেই জিনিসটা অন্য দেশ থেকে নিয়ে নেবে। এবার এই গল্পটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার বিষয় হচ্ছে গ্লোবালাইজেশনে তিনটি বিষয়ে সবচেয়ে বেশি সরবরাহ হয়। একটা হলো পুঁজি, একটা প্রযুক্তি, একটা পণ্য। তাহলে কি কি? পুঁজি, প্রযুক্তি, পণ্য। পুঁজি মানে কি? ক্যাপিটাল, অর্থ। দেখো এফডিআই অর্থাৎ যে বিদেশ থেকে যে টাকা, আমাদের ভারতবর্ষে কিন্তু 1991 সালের পর থেকে বিদেশ থেকে টাকা নিয়ে এসছে। বিদেশ থেকে টাকা এনেছে কেন? ভারতবর্ষের শিল্পের ডেভেলপমেন্টের জন্য। যখনই বিদেশ থেকে টাকা নেওয়া হয়, আমরা যারা বিদেশি কোম্পানির দালাল মিডিয়া, তারা বলে এটা খুব ভালো হচ্ছে, কারণ এফডিআই আসলে দেশে শিল্প হবে, কারখানা হবে, দেশের ডেভেলপমেন্ট হবে। কোনো ব্যক্তি কি চায় যে নিজের লস করে অন্য দেশে তারা হেল্প করতে? তো যখন আমেরিকা, ইংল্যান্ডে মন্দা দেখা দেয়, তাদের কত বড় প্রেম দেশের ভারতবর্ষের প্রতি, তারা আমাদের টাকা ইনভেস্ট করবে। আসলে তারা 5 টাকা ইনভেস্ট করে ভারতবর্ষ থেকে 5,000 টাকা লুট করতে চাচ্ছে। দেখো কোকাকোলা এমন একটা জিনিস যার তৈরি খরচ কিন্তু খুব কম, কিন্তু সেই জিনিসটা বিক্রি হয় তার চেয়ে 50 গুণ বেশি দামে। তো এই যে কোকাকোলা বিক্রি হচ্ছে, কোকাকোলা ভারতবর্ষে তৈরি হচ্ছে, ভারতবর্ষে যখন কোকাকোলা তৈরি হচ্ছে তখন ভারতবর্ষের প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে, আর ভারতবর্ষের লোকজনই কোকাকোলা খাচ্ছে, ভারতবর্ষের শ্রমিকরাই কোকাকোলা বানাচ্ছে। টাকা চলে যাচ্ছে কোথায়? টাকা চলে যাচ্ছে আমেরিকায়। দেখো আমেরিকা কখনো ভারী শিল্প ভারতবর্ষে বানায়নি, যে সমস্ত বৃহৎ শিল্প সেই সমস্ত শিল্প কিন্তু বানায়নি। কি বানিয়েছে? জিরো টেকনোলজি, অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলো ভারতবর্ষকে কখনো ডেভেলপমেন্ট করতে পারবে না। ভারতবর্ষে মানে কেন এরা করে না বড় শিল্পের? দেখো কিউবা একটা দেশ, তোমরা জানো কিউবা লাতিন আমেরিকার একটা দেশ কিউবা। এই কিউবায় আমেরিকা প্রচুর আখের কল নির্মাণ করেছিল। কিসের কল নির্মাণ করেছিল? আখের কল। তো এরা এই ছোট্ট দেশ কিউবাকে লুট করতো। তো সেখানে একজন ইয়াং নেতা ছিলেন, তার নাম ফিদেল কাস্ত্রো। তো ফিদেল কাস্ত্রো বললেন যে তোমাদের আমরা আর চিনি টিনি দিচ্ছে না, তোমাদের যে টাকা খরচ করেছো ইন্ডাস্ট্রি বানাতে গিয়ে, মিল বানাতে গিয়ে, সব টাকা নিয়ে নাও, আমাদের এই যেই কলগুলোকে আমাদের দেশে দিয়ে দাও, তোমাদের কলকে আমরা ফেরত দেবো না। তো এই যে কলগুলোকে, আখের কলগুলো সবগুলোকে রাষ্ট্রায়ত্ত বা জাতীয়করণ করেছিল। কলগুলো কাদের ছিল? আমেরিকার। কোথায় এসে কলগুলো করেছিল, মানে মিলগুলো করেছিল? কিউবায় এসে। তো কিউবার সরকার, ফিদেল কাস্ত্রো কমিউনিস্ট সরকার, তিনি সমস্ত কলগুলোকে বা মিলগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন। এর জন্য কিন্তু আমেরিকা সবসময় ভয়ে থাকতো যে ভারতবর্ষেও যদি বড় শিল্প করি, বা পাকিস্তানে কোনো বড় শিল্প করি, বা আমরা বাংলাদেশে কোনো বড় শিল্প করি, সেই দেশ যদি স্বাভিমানে উদ্বুদ্ধ হয়, রাষ্ট্রবাদী দেশপ্রেমী হয়ে ওঠে, তাহলে ওই শিল্পগুলোকে যদি রাষ্ট্রায়ত্ত করে ফেলে তাহলে লস হবে। তাহলে এই যে আমেরিকা এই সবসময় চায় কি? ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, অর্থাৎ 1 টাকার মাল 1000 টাকায় বিক্রি করা যায় এমন কিছু দ্রব্য বানিয়ে সেগুলোকে বিক্রি করা। যদি সে দেশ তাড়িয়ে দেয় তো অল্প টাকা ইনভেস্ট হয়েছে, আমরা চলে যাব। দেখো এই কোকাকোলা, পেপসি, লিমকার কথা কেন বারবার বলি? ক্রিকেট কোম্পানি এতভাবে আমাদের দেশকে বরবাদ করেছে। দেখো কদিন আগে রোনাল্ডো তিনি কি করলেন? তার সামনে কোকাকোলার বোতল রাখা হয়েছিল, তিনি কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে বলেছিলেন ড্রিঙ্ক ওয়াটারের কথা, ওয়াটার মানে যেগুলো পানীয় জলের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন। আসলে অ্যাডভার্টাইজমেন্ট না, বাস্তবে তিনি বলেছিলেন যে পানীয় জল ভালো, কোকাকোলা, পেপসি ভালো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখবো যে কোকাকোলার বাজার ব্যবস্থা ছিল, বিক্রি ছিল, সেই বিক্রি কিন্তু কমে যায়। লাতিন আমেরিকার দেশগুলো কিন্তু সহজে বুঝে গেছে যে আমেরিকা কত বড় হারামি, আমেরিকা বিভিন্নভাবে বিভিন্ন দেশগুলোকে কিভাবে লুট করছে। যাই হোক, তো তোমরা যখন বিশ্বায়নটা বুঝতে পারছো তখন কিন্তু এই সমস্ত বিদেশি কোম্পানির মালগুলো তোমরা আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করবে। দেখো আজকে আমাদের দেশে কি করি? বাচ্চাদের হাতে আমরা চিপস, কুরকুরে এগুলো হাতে ধরিয়ে দিই, আমরা বাচ্চাদের হাতে বিদেশি কোম্পানির বিভিন্ন খাদ্যদ্রব্য ধরিয়ে দিই। আর আমরা করি কি? আমরা আমাদের মায়েরা, মা বাবা এরা কি করেন? গরু খুব কষ্ট করে পোষেন, ঘাস কাটেন, সে গরুর দুধ হয়, দুধ আমরা ঘোষকে বিক্রি করি। তো দুধ বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে আমরা কি করি? আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে কি করি? কোকাকোলা খাই, পেপসি খাই, কেউ মদ খায়। তাহলে আমরা কত বড় মূর্খ, আমরা কত বড় বেকুব, আমরা ইতিহাস থেকে কোনো মানে আইডিয়াই নেই না যে আমাদের সবচেয়ে পুষ্টিকর খাবার আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, দুধ, এগুলো আমরা
বিক্রি করে যে টাকা আর্ন করি সেই টাকা দিয়ে আমরা মানে জিরো টেকনোলজির মালগুলো খাচ্ছি। আমরা আমের সিজনে আম খাই না, আমরা ম্যাঙ্গো ফুটি খাই। কত বড় মূর্খ আমরা হয়ে যাচ্ছি। তো দেখবে এডুকেটেড লোকেরা কিন্তু ইডিয়েট বেশি। এডুকেটেড লোকেরা সবচেয়ে বেশি দেখবে বিদেশি পণ্যের জিনিস খায়। দেখবে কেউ খৈনি, কেউ সিগারেট খাচ্ছে, বিদেশি কোম্পানির ব্র্যান্ডের। তোমরা অনেকে জামা কিনছো, আমাদের এলাকায় যদি কেউ পোশাক আশাক বানায় আমরা সেগুলো কিনি না। কেউ চাকরি পেয়ে টাকা হলেই কি বলে ব্র্যান্ডেড মাল কিনছি। এই ব্র্যান্ডেড মাল কিন্তু আমাদের দেশকে আরো দুর্বল করবে, আমাদের দেশকে আরো ভিখারি করবে। যাই হোক, বিশ্বায়নের তোমাদের আইডিয়া আসলো। তাহলে বিশ্বায়ন কি? সমগ্র বিশ্বটাকে একটা বিরাট বাজারে পরিণত করা। তাহলে বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো সমগ্র বিশ্বকে একটি বিরাট বাজারে পরিণত করা। বিশ্বায়নের তিনটে জিনিসের গমনাগমন ঘটে। একটা হলো পুঁজি, অর্থাৎ এই আমেরিকা থেকে পুঁজি ইনভেস্ট করছে ভারতবর্ষে, ভারত থেকে লুট করে নিয়ে যাচ্ছে। পুঁজি, প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি, তারা কিন্তু জিরো টেকনোলজি নিয়ে আসছে। গুড টেকনোলজি কিন্তু আমাদের দিচ্ছে না। দেখো আমাদের ভারতবর্ষ রাফাল কিনেছে, কিন্তু তার টেকনোলজি কিন্তু কি পায়নি। তারা যেগুলো বানিয়েছে সেই অস্ত্রগুলোকে ভারতবর্ষকে দিয়েছে, টেকনোলজি কিন্তু কাউকে দিতে চায় না। তাই আমরা দেখবো তাহলে পুঁজি, প্রযুক্তি আর পণ্য মানে কি? ধরো আমেরিকায় যত খারাপ জিনিস তৈরি হয়, আগেকার দিনে আমাদের দেখবো কৃষ্ণনগরে মাটির পুতুল আমরা বাচ্চাদের দিতাম, উপহার দিতাম। আর এখন আমরা প্লাস্টিকের বড় বড় পুতুল, বিভিন্ন বিদেশি কোম্পানির পুতুল আমরা বাচ্চাদের জন্মদিনে গিফট করি। ওই সমস্ত পুতুল কি হয়? পরিবেশের বন্ধু নয়, ওগুলো না পচে না নষ্ট হয়। কিন্তু মাটির পুতুল কত ভালো, মাটির সঙ্গে মিশে যায়। আমরা কিন্তু বিদেশকে অন্ধ অনুকরণ করে আমাদের দেশকে বরবাদ করছি। আর চিল্লিয়ে বলছে মোদি চাকরি দিচ্ছে না কেন? দেখো মোদি কেন, মোদির আত্মীয়রাই কিন্তু দেশকে ভালো করতে পারবে না। না মোদি না দিদি দেশকে বাঁচাতে পারে, দেশকে বাঁচাতে পারে দেশের জনগণ। যদি গ্লোবালাইজেশন সম্পর্কে আইডিয়া আসে তাহলে অবশ্যই তুমি মানে ভারত মায়ের দিব্যি দিয়ে বিদেশি পণ্যগুলোকে দূর করার চেষ্টা করবে। আর যদি দূর করার চেষ্টা না করো তাহলে তোমাদের পড়াশোনা পুরোপুরি ব্যর্থ, ফালতু, বেকার। তোমরা চাকরি পেতে পারো কিন্তু রাষ্ট্রকে কিন্তু কখনো স্ট্রং করতে পারবে না। তাহলে দেখো এই যে আজকের দিনে সারা বিশ্বে কি করছে? আমেরিকার দাদাগিরি চলছে। এবার এই বিশ্বায়ন তিন ধরনের হয়ে থাকে। বিশ্বায়ন কয় ধরনের? তিন ধরনের। একটা হলো সাংস্কৃতিক বিশ্বায়ন, একটা রাজনৈতিক বিশ্বায়ন, আরেকটা হলো সামাজিক বিশ্বায়ন। তাহলে সাংস্কৃতিক বিশ্বায়ন, সামাজিক বিশ্বায়ন আর দেখো বিশ্বায়ন তিন ধরনের হয়ে থাকে: রাজনৈতিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন আর সাংস্কৃতিক বিশ্বায়ন। তাহলে কি কি বিশ্বায়ন আমরা দেখবো? রাজনৈতিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন আর সাংস্কৃতিক বিশ্বায়ন। এবার আমরা প্রথমটা মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম, সাংস্কৃতিক বিশ্বায়নের দিকে আসি। আজকে দেখো তোমাদের যদি কোনো আত্মীয় স্বজনের কি হয়, জন্মদিন হয়, তাহলে তোমরা কি করো? হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়ে প্রদীপ নেভাও। এগুলো কিন্তু আমাদের দেশের কালচার নয়, আমাদের দেশের সংস্কৃতি নয়। আমাদের দেশে কোনো বাচ্চা যদি জন্মদিন হতো তাহলে বৃক্ষরোপণ করা হতো। আমাদের দেশে জন্মদিনে কি করা হতো? পিঠে খাওয়ানো হতো, দরিদ্র মানুষদের অর্থ দান করা হতো, দরিদ্র মানুষদের কাপড় দান করা হতো। আর আমরা কি করি? বিদেশি কালচারে ডিজে এনে নৃত্য করতে শুরু করি। এগুলো আমাদের ভারতীয় কালচার নয়। তাহলে সাংস্কৃতিক বিশ্বায়ন ঘটেছে। বিশ্বায়ন কি চায়? সারা বিশ্বকে একই ধরনের সংস্কৃতির ছত্রছায়ায় আনতে। দেখো আজকে আগেকার দিনে পাঞ্জাবি, মারাঠি, পাঞ্জাবের লোক, মহারাষ্ট্রের লোক, হরিয়ানার লোক, আমরা দেখবো উত্তরাখণ্ডের লোক, আবার ওদিকে কাশ্মীরের লোক, প্রত্যেকের ভিন্ন ভিন্ন পোশাক ছিল। কিন্তু আজকের দিনে আমরা দেখছি সবাই কিন্তু ইকুয়াল পোশাক পরছে, সবাই একই ধরনের পোশাক পরছে। আমরা সকালে প্রত্যেকে গুড মর্নিং, হাই, হ্যালো এগুলো বলছি। এগুলো সবকিছুই সাংস্কৃতিক বিশ্বায়ন। অর্থাৎ আমেরিকা চাচ্ছে সারা বিশ্বকে একই ধরনের সংস্কৃতির ছত্রছায়ায় আনতে, তাদের কালচারকে সবাই গ্রহণ করুক। মানে প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা জাতির নিজস্ব কালচার আছে। এই কালচার কিন্তু বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে, একই কালচারের দ্বারা আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের দেশে বিবাহ প্রথা ছিল বা আছেও এখনো। আমাদের দেশে সতী সাধ্যের দেশ। আজ কিন্তু আমেরিকান যে আদর্শ এসে বিভিন্ন ওয়েব সিরিজ, বিভিন্ন টিভি সিনেমার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমাদের ভারতীয় সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে, এবং এই সংস্কৃতিকে ভেঙে দিয়ে তারা বোহেমিয়ান সংস্কৃতিকে, উগ্র পাশ্চাত্যবাদী মানে যৌন সর্বস্ব সংস্কৃতিকে নিয়ে আসছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক। তাহলে কি হচ্ছে? সাংস্কৃতিক বিশ্বায়ন বুঝতে পারলে নিশ্চয়ই। সাংস্কৃতিক বিশ্বায়ন হলো বিশ্বায়ন চায় যে সমগ্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বা জাতিরাষ্ট্রের বিভিন্ন সংস্কৃতি বা কালচার থাকে, সেই কালচারগুলোকে ভেঙে দিয়ে একই ধরনের কালচার নির্মাণের চেষ্টা করে। এটা হলো সাংস্কৃতিক বিশ্বায়ন। এবার আসছে আমরা অর্থনৈতিক বিশ্বায়ন। দেখো অর্থনৈতিক বিশ্বায়ন ব্যাপারটা কি? এই আমেরিকা বা চায়না এরা চায় সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে তারাই চালাবে। চায়না কি করছে? এই যে আমরা দেখবো যে পাকিস্তানকে, তারপরে আমরা দেখবো মায়ানমারকে, এই সমস্ত দেশগুলোকে, কখনো কখনো তারা নেপালকে টাকা দিয়ে দিচ্ছে। টাকা দেওয়ার পরে কি করছে? বলছে আমরা যেভাবে চলতে বলি তোমরা সেইভাবে চলো। আবার দেখবো আমরা আমেরিকাও চাচ্ছে কি সারা বিশ্বে তারা টাকা দিচ্ছে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোকে, বিভিন্ন দরিদ্র দেশগুলোকে।
টাকা দিয়ে তারা কি বলছে যে আমরা সমগ্র বিশ্বকে চালাবো, আমাদের কথা শুনতে হবে। দেখো, ঋণ যদি কারো কাছ থেকে যে ঋণ নেয় সে কিন্তু চিরকালে ঠকে, যে ঋণ দেয় সে কিন্তু চিরকালে জয়ী হয়। আমেরিকা বা চায়না এরা যে দেশগুলোকে ঋণ দিয়েছে সেই দেশগুলোকে কিন্তু আস্তে আস্তে কবল করার চেষ্টা করেছে, তাদের দখল করার চেষ্টা করেছে, তাদেরকে মানে দখল করে তাদেরকে বিধ্বস্ত করার চেষ্টা করেছে, শোষণ করার চেষ্টা করেছে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে সাংস্কৃতিক বিশ্বায়ন কাকে বলে, তারপরে অর্থনৈতিক বিশ্বায়ন কাকে বলে। অর্থনৈতিক মানে কি, পুঁজির অবাধ গমনাগমন, পুঁজিকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে দিয়ে তারা শোষণ করবে বিভিন্ন রাষ্ট্রগুলোকে। তাহলে এক নম্বর হলো কি, এক নম্বর হলো সাংস্কৃতিক, 2 নম্বর অর্থনৈতিক, 3 নম্বর আসছি রাজনৈতিক। দেখো, আজকের দিনে কিন্তু কোনো সরকারের এককভাবে টিকে থাকা কিন্তু সম্ভব নয়। আজকে মোদিজি খুব কষ্ট করে কিন্তু সরকারে এসেছিল, মানে প্রচন্ড মেহনত করে কংগ্রেসকে হারিয়ে দিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু আজকের দিনে মিডিয়া যেভাবে মোদির পিছনে লেগেছে, মোদি জিতবে কি হারবে এটা কিন্তু কেউ জানে না। বিষয়টা কি হচ্ছে দেখো, আমি মোদি সাপোর্টারও নয়, মমতা সাপোর্টারও নয়, কংগ্রেস সাপোর্টারও নয়, যেটা বাস্তব সেই বিষয়টি বলছি। মোদি যেমন বিদেশি কোম্পানির কিছু কিছু মানে ক্ষেত্রে তিনি দালালি করে থাকেন, হয়তো তিনি শব্দটা খারাপ ইউজ করলাম, হয়তো দায় ঠেকে করে থাকেন, কিন্তু মোদির মধ্যে কতগুলো ভালো গুণ রয়েছে। যেমন মোদিজি প্রথমেই আয়ুর্বেদের একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, যে ভারতবর্ষের মানুষ বিদেশি কোম্পানির হাত থেকে বাঁচার জন্য কি করুক, আয়ুর্বেদকে গ্রহণ করুক, যোগকে গ্রহণ করুক। কিন্তু মোদি পারছে না, কারণ কি ভারতবর্ষ এর পূর্ব থেকেই প্রচুর পরিমাণে ঋণ নিয়ে আসছে। দেখো, ভারতবর্ষ কেন পারছে না, ভারতবর্ষর উপরে কি আছে, চীন, চীন ভারতের শত্রু, পাকিস্তান ভারতবর্ষের শত্রু। যদি আজকে আমেরিকার কথা না শোনে মোদি, তাহলে কিন্তু এই যে চায়না এবং পাকিস্তান কিন্তু ভারতবর্ষকে সরাসরি আক্রমণ করতে পারে, কারণ ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সঙ্গে মোটামুটি একটি সম্পর্ক ভালো আছে। তো এই ভালো থাকার জন্য কিন্তু সরাসরি কিন্তু চায়না ভারতবর্ষকে আক্রমণ করতে পারছে না। তো মোদি দায়বদ্ধ হবে কি, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছে, দায় থেকে মানে তার সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে। তো কিছু কিছু সময় আমরা দেখবো মাথা নত করে অসম চুক্তির আবদ্ধ হচ্ছে, যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থ লঙ্ঘন করেও কিছু কিছু শর্তগুলোকে মেলানোর চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের এমন একটা হাল, এমন একটা অবস্থা হয়েছে, ভারতবর্ষ না পারছে বিশ্বায়নকে সমগ্রভাবে দূর করে দিতে, না পারছে বিশ্বায়নকে গ্রহণ করতে। তো বিশ্বায়নকে ভারতবর্ষ গ্রহণ করে তাহলে ভারতবর্ষ পুরোপুরি বিক্রি হয়ে যাবে। দেখো মোদিজি কি করছে, রেল বা বিভিন্ন স্কুল কলেজ নাকি আবার বেসরকারিকরণের চেষ্টা করছেন। কিছু কিছু কলেজ স্কুল বিদেশ থেকে সরাসরি ইনভেস্ট আসবে, ইনভেস্ট এসে ভারতবর্ষে কি হবে, স্কুল তৈরি হবে, ভারতবর্ষে কলেজ তৈরি হবে, ভারতবর্ষে হসপিটাল তৈরি হবে। দেখো, যদি একটা আমেরিকার স্কুল তৈরি হয় বা ব্রিটেনের কেউ একটা স্কুল বানায়, সেই স্কুলগুলো ওয়ার্ল্ড ক্লাস স্কুল হবে। তো আমাদের দেশে যারা ধনী লোক, কাস্টম অফিসার, প্রফেসর, এরা করবে কি, ছেলে মেয়েকে কিন্তু সেখানেই পড়াবে, সেখানেই পাঠ করতে পাঠাবে। এতে কি হবে, একটা অসম শিক্ষা নীতি তৈরি হবে। কিন্তু বেকায়দায় করছে, বেকায়দায়, কারণ মোদি বললাম দায়বদ্ধ হয়ে গেছে। তাহলে এই যে আজকে মিডিয়ায় মোদিকে কিন্তু বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মোদি ব্যর্থ, কিছু কিছু ক্ষেত্রে মোদি সার্থক হয়েছে। তাহলে এই যে ব্যর্থতাকে এত গ্লো করে দেখানোর কারণ কি, আমেরিকা বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চায় না যে ভারতবর্ষে একটা একক সংখ্যাগরিষ্ঠ সরকার থাকুক। একক সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে কি হয়, সেই রাষ্ট্র তার সার্বভৌমত্ব স্ট্রং থাকে এবং যখন তখন যে কোনো একটা ঝুঁকিপূর্ণ কাজ নিতে পারে। কিন্তু যদি খিচুড়ি সরকার থাকে তাহলে কিন্তু সেটা করা সম্ভব নয়। এবার মোদিকে যদি ক্ষমতা থেকে চ্যুত করা হয় তাহলে কিন্তু কি করা যাবে, খিচুড়ি সরকার নির্মাণ করা যাবে। আর খিচুড়ি সরকার নির্মাণ করতে পারলে তারা লুট করে খাবে, সেই লুটটা কিন্তু বোঝা যাবে না। দেখো, অল্প কদিন আগে আমরা দেখবো যে যোগগুরু রামদেবজি কি করেছিলেন, আমরা দেখবো যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটা কথা বলে দিয়েছিলেন। এই বিষয়টা যদি কংগ্রেস আমলে বলতো তাহলে রামদেবজিকে জেল খাটতেই হতো, কিন্তু বিজেপি থাকার কারণে কিন্তু রামদেবজিকে জেল খাটাতে পারেনি। কারণ কি, দেখো রামদেবজি কিন্তু স্বদেশি শিল্পের ডেভেলপমেন্ট করছে। রামদেবজি কি করছে, স্বদেশি শিল্পের ডেভেলপমেন্ট করছে। তিনি আয়ুর্বেদকে শীর্ষে নিয়ে যাচ্ছেন। আমরা পেপসোডেন্ট, ক্লোজ আপ এগুলো দিয়ে দাঁত মাজতাম, এখন কিন্তু অনেকের ঘরেই পতঞ্জলির টুথপেস্ট দিয়ে দাঁত মাজা হয়। এর ফলে কি হচ্ছে, বিদেশি কোম্পানি কিন্তু আস্তে 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 যে অধিগ্রহণের ক্ষমতা সেটা কমে যাচ্ছে। রামদেবজি কদিন আগে রুচি সয়া একটা কোম্পানি, সেই কোম্পানিকে অধিগ্রহণ করেছে, এতে ভারতীয় শিল্প স্ট্রং হচ্ছে। কিন্তু তবুও বলবো যে মোদিজি বা বাবা রামদেবজি ভালো কাজ করা সত্ত্বেও কিন্তু দরিদ্র মানুষের কিন্তু 100% লাভ হচ্ছে না। আমরা চাইবো যে মোদিজি এবং রামদেবজি এরা দরিদ্র মানুষের জন্য আরো কাজ করুন। রামদেবজি তো গরিব মানুষের জন্য যোগ শেখাচ্ছেন, আয়ুর্বেদের কথা বলছেন, এটি অতি উত্তম।
তোমরা অনেকে ভাবতে পারো যে পড়াতে পড়াতে রামদেবজি মোদি নিয়ে আসলো কেন? রাষ্ট্রবিজ্ঞান বুঝতে গেলে একেবারে তোমার পকেটে যে পেনটা আছে, পেনটা কোন কোম্পানির সেই জিনিসটা আলোচনা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বুঝতে গেলে তুমি যেই সাবজেক্ট পড়ছো সেটা নিয়ে আলোচনা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে তোমার গেঞ্জিতে বা টি শার্টে যে ইংরেজিতে কিছু লেখা আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। যাই হোক, তোমরা নিশ্চয়ই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বুঝতে পারলে। এরপরে আস্তে আস্তে আমরা গ্লোবালাইজেশন কিভাবে ভারতবর্ষে আসলো, কিভাবে দুষ্প্রভাব হলো, কিভাবে এর সুপ্রভাব থাকবে, কি করলে এর সুপ্রভাব হতে পারে, কি বিষয় থাকলে কুপ্রভাব হতে পারে, সেই বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থেকো। জয় হিন্দ।